বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে চলে এসেছি শান্তিনিকেতনে। এইখানে আমরা একটা দারুণ কটেজে উঠেছি। এই কটেজের সমস্ত ডিটেলস এরকম এবং শান্তিনিকেতনে কি কি দেখলাম, কেমনভাবে ঘুরলাম, সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখছো ভীষণ কালকাটা ইউটিউব চ্যানেল। আমি শুভঙ্কর। আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শান্তিনিকেতন হলো বীরভূম জেলার একটি ছোট্ট শহর। এটি 1863 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা এখন চলে এসেছি শান্তিনিকেতনের দ্বীপ হলিডে হোটেলের ঠিক সামনে। এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে একদম শান্তিনিকেতনে, যেদিকে সাইট সিনগুলো আছে সোনাঝুরি রাট সেই দিকে, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কঙ্কালীতলার দিকে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক টোটো রয়েছে। এই টোটোগুলো করে সাইট সিন করা যায়। হোটেলের ভেতরটা প্রবেশ করে দেখায়, খুব সুন্দর এই হোটেলটা। এই যে এইখানেও সামনে বিভিন্ন ধরনের রুম রয়েছে, খুব সুন্দর দেখতে, কটেজের মতো যে রুমগুলো, দোতলা রুম। আর এখানটায় রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। আর ওই দিকে দূরে একটা রাজবাড়ি গেটের মতো দেখা যাচ্ছে। ওর সামনেই রয়েছে সুইমিং পুল। এই দিকটা রয়েছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠলেই সুইমিং পুলের কাছে পৌঁছে যাওয়া যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, এটা সুইমিং পুল। খুব সুন্দর লাগছে সুইমিং পুলটা। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত এই সুইমিং পুলটা আপনি ব্যবহার করতে পারবেন। আর এই সুইমিং পুলের সামনে যে ঘরগুলো রয়েছে, ঘরের সামনে বিভিন্ন গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। যে দ্বীপ হলিডে লেখা যে বিল্ডিংটা, ওর নিচের দিকে যে গেটটা রয়েছে যেখানে সিকিউরিটি বসে আছে, তার প্রথম গেটটা না, তার পরের যে গেটটা রয়েছে ওই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে প্রবেশ করলে ওখানেই সামনে রিসেপশনিস্ট আছে, ওইখান দিয়ে পাশে যেই দরজা আছে দরজাটা দিয়ে বাঁ দিকে ঢুকতে হবে। বাঁ দিকে ঢুকলে সিঁড়ি দিয়ে ওপরে দোতলায় ঘর আছে। ঘরগুলো এবার দেখাবো তোমাদের। সামনে আমি দেখতে পেলাম, মানে আমাদের যেখানটার রুম, যেদিক দিয়ে প্রবেশ করবো রিসেপশনিস্টের ওখান তার ঠিক উল্টো দিকে দেখতে পেলাম এরকম কাশফুল। খুব সুন্দর লাগছে এটা দেখতে, কারণ আমাদের শহরাঞ্চলে তো কাশফুল দেখা যায় না, তবু এখানে এসে কিছু কাশফুল দেখতে পেলাম। এটা হলো হোটেলের রিসেপশনিস্টের সামনেটা। এই যে এইখানে এসে যোগাযোগ করতে হবে কোন রুম কি সব বিষয় এখান থেকে ওনারা বলে দেবেন। আর এই দিকে যেই গেটটা দেখা যাচ্ছে, এই গেটটা দিয়ে প্রবেশ করা যায়। এদিকেও একটা গেট রয়েছে, এই দিকে হচ্ছে সোজা রেস্টুরেন্ট। আর এই দিকে যেই সিঁড়িটা রয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের হচ্ছে সেকেন্ড ফ্লোর। সিঁড়ির সামনে একটা খুব সুন্দর এখানে মূর্তি রয়েছে। এই হোটেলে ফ্রি ওয়াইফাইয়েরও ব্যবস্থা রয়েছে। যাদের ইন্টারনেটের দরকার তারা ফ্রি ওয়াইফাই ব্যবস্থা নিতে পারবে। এইটা হচ্ছে হোটেলের মধ্যে যেই জায়গাটা, বারান্দা মতো সেই জায়গাটা। এখানে বিভিন্ন ধরনের এরকম সুন্দর সুন্দর ড্রয়িং করা রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো এখানে সব হোটেল রুমগুলো রয়েছে। এইটা হচ্ছে 306 নম্বর রুম, হচ্ছে 303 নম্বর, আর এটা হচ্ছে 304 নম্বর রুম। হোটেলের রুম হচ্ছে এইগুলো। এখানে দুটো শোবার জায়গা আছে, একটা বড় বেডরুম রয়েছে, দুটো সোফা রয়েছে, আর দেয়ালে বিভিন্ন ধরনের ড্রয়িং রয়েছে, এসির ব্যবস্থা রয়েছে, টেলিভিশন রয়েছে। আর এইটা হচ্ছে একটা টয়লেট, বেসিন, কুমোর, আর এখানে গিজারের ব্যবস্থা রয়েছে। আর যারা গামছা বা কাপড় ঝোলানোর জন্য একটা ব্যবস্থা রয়েছে। বেশ সুন্দর হোটেলগুলো। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করার উদ্দেশ্যে। প্রথমেই আমরা যাচ্ছি কঙ্কালীতলা কালী মন্দিরের দিকে। এটি 51 সতীপীঠে একটি অন্যতম পীঠ। এটিকে 51 পীঠের শেষ পীঠও বলা হয়। এখানে সতীর কোমর বা কাকাল পতিত হয়েছিল, তাই এই মন্দিরের নাম কঙ্কালীতলা। আমরা এখন আছি কঙ্কালীতলা মন্দিরের সামনে। এই রাস্তাটা দিয়ে এলাম, আর এখানে পুজোর বিভিন্ন সামগ্রীর দোকান রয়েছে, এই যে এখানটা দেখতে পাচ্ছ। আর
ওইখানটা দেখতে পাচ্ছ জয় মা কঙ্কালী লেখা আছে। আর এই দিকটা রয়েছে গাড়ি পার্কিং করার জায়গা। এখানে 20 টাকা করে চার্জ নিল পার্কিংয়ে। সারাদিন যতক্ষণ থাকবে ততক্ষণই, এখানে কোনো ঘন্টার হিসাবে নয়। গাড়ি পার্কিং করেছি, সেখানে এরকম বিভিন্ন ধরনের দোকান রয়েছে, ব্যাগ কাউন্টার, বিভিন্ন ধরনের গয়না, এরকম হস্তশিল্পের সমস্ত দোকান রয়েছে। এই জায়গাটা পুরোটা পার্কিংয়ের জায়গা। এখানটা একটা খড়ে দিয়ে বানানো খুব সুন্দর বসার জায়গা রয়েছে। ওখানটাও একটা ব্যাগের দোকান রয়েছে। আর এখানে একটা মন্দির রয়েছে, খুব সুন্দর লাগছে মন্দিরটা। আগে যখন এসেছিলাম এত কিছু ছিল না, পরবর্তীকালে এগুলো হয়েছে। এইটা হচ্ছে শিব মন্দিরটা, যেটা তোমাদের সামনের দিক দিয়ে দেখালাম, ওটা পেছনের দিক, আর এইটা হলো সামনের দিক। আর মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে একটা রথ। এই রথের মধ্যে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এইখানটা নিচের দিকে রয়েছে ব্রহ্মা, কালী, আর রথের সারথি রয়েছে, আর দুটো ঘোড়া। খুব সুন্দর লাগছে এটা দেখতে। মন্দিরে ওঠার পর দেখতে পেলাম একটা নন্দী মহারাজের মূর্তি রয়েছে। আর এইদিকে রয়েছে শিব, পার্বতী, গণেশ। আর এইদিকে রয়েছে ভোলা বাবা যে মূর্তি, এখানে ধ্যানস্থ অবস্থায় রয়েছে। এখানে যারা ধূপ দেবে তাদের জন্য এই জায়গাটা করা হয়েছে। এই যে এটা নন্দী মহারাজের মূর্তিটা, এই সামনের থেকে তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে বাবা পাতাল ভৈরব, যেটা জানতে পারলাম। আর এখানে কিছু ঠাকুরের ছবি রয়েছে, যেমন নটরাজ, বৈষ্ণোদেবী, শিব। এখানে বিভিন্ন ধরনের ঠাকুরের ছবি রয়েছে। এই যেই মন্দিরটা আমরা 2017 সালেও এসেছিলাম, তখন এই মন্দিরটা দেখতে পাইনি। এই মন্দিরটা নতুন হয়েছে। এই যে মন্দির পিলারগুলো রয়েছে, এই পিলারের মধ্যে এইরকম শিব মূর্তি বানানো রয়েছে, পুরো দণ্ডায়মান শিব মূর্তি। এইটা হচ্ছে কঙ্কালীতলা মায়ের ভোগ প্রসাদের ঘর। এইটা হচ্ছে কঙ্কালীতলা মন্দিরের প্রবেশের গেট। এই যেখানটা লেখা আছে জয় মা কঙ্কালীতলা, কঙ্কালী মায়ের ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে দুপুর 12:30 থেকে। 51 সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ হলো কঙ্কালীতলা। এটিকে 51 সতীপীঠের শেষ পীঠ হিসেবেও বলা হয়। এখানে দেবীকে ছবিতে পুজো করা হয়। জানা যায় যে মায়ের আদেশ এই মাকে ছবিতে পুজো করা হয় এবং মূর্তি পূজা করা হয় না। এখানে অনেকেই মূর্তি তৈরি করতে গিয়েছিল, কিন্তু তাদের মৃত্যু ঘটেছিল বলে জানা যায়। এইখানে যেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া আছে মায়ের বিভিন্ন অংশের ছবি, কোথায় কোন অংশ পতিত হয়েছিল সেইগুলো এখানে দেওয়া আছে। এইখানে সন্ধেবেলায় লাইটিংয়ের মাধ্যমে এইগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়, দেখতে আরও দারুণ লাগে। পাশে যেই কুণ্ডটি রয়েছে, এই কুণ্ডই দেবীর দেহাংশটা রয়েছে। এইটি হচ্ছে একটি পবিত্র কুণ্ড। প্রতি 12 বছর অন্তর এই কুণ্ডর জল শুকিয়ে যায় এবং ওই কুণ্ডের মধ্যে যেই পাথরটি রয়েছে, সতীর দেহখণ্ড হিসাবে যেটিকে বলা হয়, সেটি তুলে পুজো করা হয় এবং স্বস্থানে রেখে দেওয়া হয়। এইবার ধীরে ধীরে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম। এই যে সামনেই রয়েছে মা কালীর ছবি। এইখানটা খুব সুন্দরভাবে একটা কাঠের সিংহাসন তৈরি করা হয়েছে, যেটা আগে ছিল না, এবং সেটিকে খুব সুন্দরভাবে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। এখানে নিত্যদিন পুজো চলে। এখানটা সামনেটা খুব সুন্দরভাবে ফুল মালা দিয়ে সাজানো হয়েছে, দেখতে খুব সুন্দরই লাগছে। এইখানটায় ছবিটাকে দেখা যাচ্ছে না, কারণ এখানটা কাঁচের মানে যেই সিংহাসনটা করা হয়েছে ওর মধ্যে রয়েছে, ওপরে একটা শামিয়ানা দেওয়া হয়েছে। মন্দিরের ভেতরের পরিবেশটা পুরো শান্ত। সত্যি মন্দিরটার ভেতরে না এলে জানতেই পারতাম না মন্দিরের ভেতরে এতটা শান্ত পরিবেশ। মায়ের কাছে এলে সত্যি মনটা শান্ত হয়ে যায়। চারদিকটা নিস্তব্ধ পরিবেশ মন্দিরের ভেতর, একটা আলাদা ধরনের অনুভূতি কাজ করছিল এই মন্দিরের ভেতর এসে, সেটা সত্যি মুখে বলে বোঝানো যাবে না। এইটা হচ্ছে মন্দিরের সামনে বিশাল নাট মন্দিরটা। ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে ওই জায়গাটাতেই ঠাকুরটাকে রাখা রয়েছে। মন্দিরের ভেতর খুবই ভিড়। কোনো অনুষ্ঠান হলে এই জায়গাটা পুরো ভিড় জমে যায়, বিশেষ করে কালী পুজো সময় এখানে পা ফেলার জায়গা থাকে না। এইখানে দেখতে পাচ্ছ একটা গাছের নিচে কঙ্কালী মাতার ছবি রয়েছে, আর ওই গাছটিতে লাল সুতো দিয়ে
সব মানুষজন ইট বেঁধে দিয়ে গেছে তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে। তাদের ইচ্ছে জানিয়ে, মানে মায়ের কাছে তাদের ইচ্ছে পূরণের কথা জানিয়ে এখানটায় ইট বেঁধে দিয়ে গেছে। এরকম অনেক মন্দিরেই দেখা যায়। আর এখানটায় একটা হাঁড়ি কাঠ রয়েছে, পুজোর সময় ওই বলি হয় তার জন্য। এইখানে বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে দোকানগুলো বসেছে, দেখতেই পাচ্ছ। এইবার আমরা চলে এসেছি শান্তিনিকেতনের অন্যতম একটি আকর্ষণীয় ও সেরা জায়গায়। শান্তিনিকেতনের অন্যতম একটি আকর্ষণীয় জায়গা হলো সোনাঝুরির হাট, যেটা এখন বাঙালি সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। এই সোনাঝুরির হাট 20 বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে। প্রত্যেক সপ্তাহে 6 দিন এই হাট খোলা থাকে এবং বুধবার দিন বন্ধ থাকে। সোনাঝুরি হাটের অন্যতম একটি সেরা আকর্ষণীয় জিনিস হলো এই সাঁওতালি ডান্স। বহু পর্যটকরা এই সাঁওতালদের সাথে এই নাচটি করে এবং এই বিষয়টিকে খুব সুন্দরভাবে উপভোগ করে। এই জিনিসটা সত্যি খুব সুন্দর লাগে দেখতে। এই সাঁওতালি ড্যান্স এবং ওদের গানের সাথে সাথে তালে তালে নাচ, এই জিনিসটা সত্যি অপূর্ব লাগে। এই সোনাঝুরি হাটে বিভিন্ন ধরনের পোশাক, তাছাড়া ব্যাগ, এখানে ছেলে মেয়ে উভয়েরই বিভিন্ন ধরনের পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার পাওয়া যায়। এইগুলো হচ্ছে শান্তিনিকেতনের আইকনিক পোশাক বলা চলে। এইগুলো সহজে আমাদের কলকাতায় পাওয়া যায় না, পাওয়া গেলে এত ভ্যারাইটিস পাওয়া যায় না। এই যে এখানে বিভিন্ন ধরনের ব্যাগ দেখা যাচ্ছে, এইগুলো সবাই শান্তিনিকেতন থেকেই কিনে নিয়ে যায়। আর তাছাড়া এখানে বিভিন্ন ধরনের কাঠের তৈরি বাচ্চাদের বিভিন্ন খেলনা, একতারা, আরও বিভিন্ন আনুষঙ্গিক জিনিস। এই যে এখানে প্রচুর আনুষঙ্গিক জিনিস রয়েছে। তাছাড়া এখানে প্রচুর ছবি রয়েছে, হাতে আঁকা ছবি রয়েছে, যেগুলো এখানে কিনতে পাওয়া যায়। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ছবি রয়েছে এবং ওই ছবির নিচে অনেক কবিতা, গান লেখা রয়েছে। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের গয়নাও পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের গলার হার, চুড়ি, কানের দুল, এইসব এখানে পাওয়া যাচ্ছে, মানে জুয়েলারি জিনিসগুলো সেগুলো এখানে পাওয়া যাচ্ছে। এই সোনাঝুরি হাটে যেটা আরও দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন ধরনের শাড়ি দেখা যাচ্ছে। এই শাড়িগুলো কিন্তু এখানে কিছু হাতে আঁকা রয়েছে, আবার কিছু মেশিনেও তৈরি করা, মানে যেটা হ্যান্ডলুম বলে সেই জিনিসটা। এখানে যাই কিনবেন একটু দরদাম করে কিনবেন, না হলে আপনি ঠকে যেতে পারেন। আর তাছাড়া এখানে ছোট বড় সবার জন্য বিভিন্ন ধরনের কুর্তা পেয়ে যাবেন, কুর্তা, পাঞ্জাবি এগুলো পেয়ে যাবেন, যেইগুলো গরমকালের জন্য খুবই ভালো। এইগুলো গরমকালেই বেশি ব্যবহার করা হয়, মানে গরমকালে বেশি পরা হয়, এগুলো খুবই আরামদায়ক। এই গাছটা যেটা দেখতে পাচ্ছেন, এই গাছটার নামই হচ্ছে সোনাঝুরি গাছ। আর এই গাছের নামেই এই হাটটার নাম হয়েছে সোনাঝুরি হাট। এই হাটটা অনেকটাই বড়, পুরোটাই সোনাঝুরি গাছে ঘেরা। এইদিকে হচ্ছে শ্রীনিকেতন, এইদিকে রাস্তাটা দিয়ে তারাপীঠও যাওয়া যায়। আর এইদিকে হচ্ছে হোটেল, এইদিকে হচ্ছে সোনাঝুরির হাট রয়েছে। এই যে বিশ্বভারতী বীজ বিরাম যে গেটটা রয়েছে, এই যে এই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করবো। এবার ভেতরে প্রবেশ করে সমস্ত যে স্পটগুলো আছে ওগুলো ঘুরে ঘুরে দেখবো, আর তোমাদের জানাবো এইগুলো কবে কি তৈরি হয়েছে, এর পুরো ইতিহাস। এইবার আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের কাছে চলে এলাম। এইবার এইখানে এসে টোটো করে আপনি ঘুরে দেখতে পারেন, কিন্তু টোটোওয়ালার সাথেও বেশ অনেকটাই দরদাম করে নিতে হবে। বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে আমরা প্রথমেই চলে এলাম দ্বীজ বিরাম বাড়িটার কাছে। এই বাড়িটির প্রথম নাম ছিল নিচু বাংলা। এখানে ঠাকুরবাড়ির লোকেরা মাঝে মধ্যে বাস করতেন। শান্তিনিকেতনের আশ্রম এলাকায় আমিষ ভোজন নিষিদ্ধ ছিল, এর জন্য এই বাড়িতে আমিষ রান্না করা হতো। পরবর্তীকালে 1926 সালে 19শে জানুয়ারি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে এই বাড়িটির নাম করা হয় দ্বীজ বিরাম। এটা হচ্ছে পাঠ ভবন, যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ গাছে ঘেরা রয়েছে। এখানে অমর্ত্য সেন পড়াশোনা করেছিলেন। এখানে আরেকটা বিষয় জানতে পারলাম যে এখানে ক্লাস 10 পর্যন্ত গাছের তলায় পড়াশোনা করা হয় এবং 10-এর ওপর উঠে গেলে তারপর এই ক্লাসরুমে বসে পড়াশোনা করতে পারবে। এইটা হচ্ছে পাঠ ভবনের গেটটা, এই গেটটা দিয়ে ভেতরে ঢোকা যায়।
এইটা হচ্ছে বসন্ত উৎসবের মাঠ, বছরে একবারই খোলে, অন্য টাইমে ঢুকতে দেওয়া হয় না। যেটুকু ওরা বললো, এখানে বসন্ত উৎসব তো খুব বড় করেই হয় জানো। এখানে সবাই এসে রং খেলতে পারবে, এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও হয়ে থাকে। এইটা হচ্ছে রবি বিতান। এই বিল্ডিংটা হচ্ছে যারা সঙ্গীত নিয়ে গবেষণা করে তাদের জন্য এই জায়গাটা। এই যে এইটা দেখে নাও, এটা হচ্ছে সেই বিল্ডিংটা। এইটা হচ্ছে রবীন্দ্রনাথের যিনি ছাত্র ছিলেন তার বাড়ি, তার নাম হলো শান্তিদেব ঘোষ। এইখানে বাড়ির সামনে ফলকটি দেওয়া আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। পুরো ইতিহাসটা এখানটায় তুলে ধরা হয়েছে। আর এই বাড়িটাকে খুব সুন্দরভাবে মেনটেন করা হয়। সাঁওতাল পরিবারের বিভিন্ন সদস্য এবং সদস্যগণ এই সব বাড়ি ঘরগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। প্রতীচী নামক এই বাড়িটি ভারতরত্ন অমর্ত্য সেনের বাড়ি। উল্লেখ্য, শান্তিনিকেতনের এই বাড়িটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অমর্ত্য সেনের দাদু ক্ষিতিমোহন সেনকে বসবাসের জন্য দিয়েছিলেন। জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গায় আগে গাছের তলায় পড়াশোনা করা হতো, এখন আর হয় না। ইন্দিরা গান্ধী যখন ছিল এখানে পড়াশোনা করতো। হচ্ছে কলা ভবন, আর কলা ভবনের ভেতর একটা মূর্তি বানানো রয়েছে, সেটা ঢুকে তোমাদের দেখাবো। এটা হচ্ছে রামকিঙ্কর বেজের তৈরি। এইটা একটা আদিবাসীদের কর্মকাণ্ড, মানে দৈনন্দিন জীবনে কর্মকাণ্ড নিয়ে এই মূর্তিটা তিনি তৈরি করেছিলেন। এইটা হচ্ছে মালঞ্চ বাড়ি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ে থাকতেন, উনি ক্যান্সারে মারা গেছিলেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটার নাম রেখেছিলেন মালঞ্চ। এই মূর্তিটা যেটা দেখতে পাচ্ছেন, এটা রামকিঙ্কর বেজের তৈরি। এটা একটা সাঁওতাল পরিবার এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছে, তাদের পরিবার মিলে সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা হচ্ছে বিচিত্র নাট্য ভবন। এটা পুরোটা অনেকটাই বড় হলঘর। এইখানে কোনো নাট্য অনুষ্ঠান হলে প্রায় 3000-এর ওপর লোক এখানে বসে নাটক দেখতে পারে। এইখানেই রবীন্দ্রনাথ ঠাকুর রক্তকরবী নাটকটা লিখেছিলেন। শান্তিনিকেতনের আশ্রমের প্রাণকেন্দ্র হলো ছাতিমতলা। 1862 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের বাড়ি যাওয়ার পথে এই ছাতিমতলায় কিছুক্ষণ বিশ্রাম নেন এবং উপাসনা করেন। এটি হলো উপাসনা গৃহ। শান্তিনিকেতন বাড়ির সম্মুখে এই উপাসনা গৃহটি রয়েছে। 1891 সালে এই উপাসনা গৃহটি প্রতিষ্ঠা করা হয়। নানা রঙের কাচের তৈরি এই উপাসনা গৃহ। এটি হলো তালধ্বজ। উপাসনা মন্দিরের পাশেই রয়েছে এই তালধ্বজ। একটি তালগাছকে কেন্দ্র করে একটি গোলাকৃতি খড়ের চালের মাটির বাড়ি তৈরি হয়েছে। আশ্রম বিদ্যালয়ে প্রায় প্রথম যুগের শিক্ষক তেজেশচন্দ্র সেন একসময় এখানেই বসবাস করতেন। এই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে সাঁওতাল অধিবাসী পরিবারের সদস্য এবং সদস্যরা। পান্থশালা, রবীন্দ্রনাথ যখন বেঁচে ছিলেন তখন আশেপাশে গ্রামবাসীরা যারা থাকতো বা অতিথি যারা আসতো, এই জায়গার জল তুলে তাদের খাওয়ানো হতো। এটা পানীয় জল হিসেবে ব্যবহার করা হতো। এটি হলো তিন পাহাড়। শান্তিনিকেতন মন্দিরের অদূরেই রয়েছে এই তিন পাহাড়। পূর্ব দিকে একটি উঁচু মাটির ঢিপি, তার নামেই এই তিন পাহাড়। এটি ছোটোখাটো পাহাড়ের মতো। এটির ওপর আছে একটি বট গাছ। শান্তিনিকেতনের এই জায়গাটিতে অতীতে একটি পুকুর ছিল। পুকুরের মাটি কেটে 3টে ধাপে রাখা ছিল, সেই জন্য দেবেন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটিকে তিন পাহাড় নাম দিয়েছিলেন। মৃণালিনী আনন্দ পাঠশালা। বিশ্বভারতীর একটা নিয়ম আছে, নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত এইভাবেই গাছের তলায় পড়াশোনা করতে হবে। আর এই যে ইট দিয়ে ঘেরা যেই জায়গাটা দেখা যাচ্ছে সামনে, এইখানে বাচ্চারা আসন পেতে পড়াশোনা করে। শান্তিনিকেতনের বিভিন্ন জায়গা ঘুরে দেখার পর আমরা বেরিয়ে পড়লাম বক্রেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। বক্রেশ্বর হলো একটা ঐতিহাসিক জায়গা। এবার বক্রেশ্বরে পৌঁছে তোমাদের ওই জায়গার ইতিহাস সম্পর্কে জানিয়ে দেবো। বক্রেশ্বরে চলে এসেছি। এই জায়গাটাতেই ঢুকলাম। ডান দিক থেকে আমরা এলাম বোলপুর হয়ে। এইখানটায় একটা গেট রয়েছে, এটা পার্কিংয়ের জায়গা। এখানে 50 টাকা পার্কিং। এখানে বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে। এখানে উষ্ণ গরম জলের জায়গাটা এইবার তোমাদের দেখাবো। এইটা হচ্ছে বক্রেশ্বর গরম জলে ঘাটে যাবার গেট। এইখানটায় রয়েছে কোন কোন গাড়ি কত টাকা। 2 চাকা 10 টাকা, 3 চাকা 30 টাকা, 4 চাকা 50, 6 চাকা 100। সানের ঘাটে প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। আর এইখানে বক্রেশ্বরে 51 পীঠের অন্যতম সতীপীঠ ও মহাপীঠ সিদ্ধপীঠ বক্রেশ্বর ধাম। বক্রেশ্বরের দর্শনীয় স্থান হচ্ছে ঋষি অষ্টাবক্র, বক্রেশ্বর মহাদেব, ক্ষেত্রপাল, বটুক ভৈরব, দেবী মহিষমর্দিনী দুর্গা। আর এখানে ভ্রুরূপ পতিত হয়েছিল অক্ষয়
বটবৃক্ষ, কালাপাহাড়, ধ্বংসপ্রাপ্ত হরগৌরী মূর্তি, বক্রেশ্বর মহাশ্মশান, 7টি উষ্ণ প্রস্রবণ ও একটি শীতল জলের ঘাট এইখানে পুরো রয়েছে। এইটা তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এইটা হচ্ছে ওই যেইখানে উষ্ণ জলের জায়গাগুলো আছে, এইটা সেই জায়গা। এখানে 10 টাকা দিয়ে টিকিট কাটলাম, পার 10 টাকা, 5 বছর ঊর্ধ্বে পুরো ভাড়া মানে পুরো টিকিট লাগবে। আর এইখানে টিকিট দেখিয়ে প্রবেশ করতে হবে। চলো ভেতরে প্রবেশ করা যাক। ওই গেটটা দিয়ে প্রবেশ করার পর দেখতে পাবেন দুধারে এরকম বিভিন্ন ফুলের গাছ, খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এই সাইডেও রয়েছে আর এই সাইডেও কিছু ফুলের গাছ রয়েছে, গাঁদা ফুলের গাছ, দেখতে বেশ সুন্দর লাগছে। আর এখানটায় রয়েছে একটা প্রাচীন বট গাছ। বট গাছের ঝুড়িটা নেমে এসেছে নিচের দিকে। এটা জানা গেল অনেকটাই প্রাচীন বট গাছ, কত বছর পুরনো ঠিক ওইভাবে কেউই বলতে পারছে না। একটা গরম জলের কুণ্ড যেখানে সবাই স্নান করছে। এখানে সারা বছরই গরম জল থাকে। আর তার ঠিক উল্টো দিকের দেয়ালগুলোতে এরকম খুব সুন্দরভাবে আঁকিবুকি করা রয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। দেখো অপূর্ব লাগছে এই আঁকিবুকিগুলো। এটা আর একটা কুণ্ড যেখানে জলটা খুবই পরিষ্কার, জলের নিচে কি আছে সেটা পুরো বোঝা যাচ্ছে। এই যে এখানে আর একটা দেখা যাচ্ছে যেটা জলটা বেশ ফুটছে। বক্রেশ্বর মন্দিরের ওইখানে যেখানটা উষ্ণ প্রস্রবণ রয়েছে, ওর ওইখানে এইসব নানান ধরনের দোকান রয়েছে। বক্রেশ্বর মন্দিরের মধ্যে এইরকম প্রচুর দোকান রয়েছে যেখানে বিভিন্ন ধরনের জিনিস বা ঠাকুরের ছবি পাওয়া যাচ্ছে। তোমাদের যা যা দরকার তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এইবার বক্রেশ্বর মন্দিরের ভেতর প্রবেশের সাথে সাথে বক্রেশ্বরের ইতিহাসটাও জেনে নেওয়া যাক। এই মন্দিরে প্রবেশের সামনেই যে গেটটা রয়েছে, গেটটা খুবই সুন্দর। একটি ধ্যানস্থ শিব রয়েছে, তার পাশে রয়েছে নন্দী ভিরিঙ্গি। গেটটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। গেটটা দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল। বক্রেশ্বরের অন্যতম প্রধান আকর্ষণ হলো এই উষ্ণ গরম জলের কুণ্ডগুলো। এই জায়গার 10টি উষ্ণ গরম জলের কুণ্ডের বিভিন্ন আলাদা আলাদা নাম রয়েছে। এগুলো হলো পাফড়া গঙ্গা, বৈতরণী গঙ্গা, খড়কুণ্ড, ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, দুধকুণ্ড, সূর্যকুণ্ড, শ্বেতগঙ্গা, ব্রহ্মকুণ্ড, অমৃতকুণ্ড। খড়, ভৈরব ও সূর্যকুণ্ডের জলের তাপমাত্রা যথাক্রমে 61, 65, 66 ডিগ্রি সেলসিয়াস। অগ্নিকুণ্ডের তাপমাত্রা হলো 80 ডিগ্রি সেলসিয়াস। এটি হলো দেবী সতীর একটি পীঠ। এটি 51 পীঠের অন্যতম একটি পীঠ। এখানে দেবী সতী ভুরু যুগলের মধ্যবর্তী অংশ বা তার মন এই অঞ্চলে পতিত হয়েছিল। যখন ভগবান বিষ্ণু শিববিহীন দক্ষযজ্ঞে স্বেচ্ছায় প্রাণত্যাগ করা সতীর দেহ সুদর্শন চক্র দিয়ে খণ্ডিত করেছিল, সেই খণ্ডিত অংশগুলি যেখানে যেখানে পতিত হয়েছিল সেখানে সেখানে এই রকম সতী পীঠ বা মন্দির গড়ে উঠেছিল। এখানকার ভৈরবের নাম বক্রনাথ। কথিত আছে সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিয়েতে সুব্রত মুনিকে ইন্দ্র অপমান করেন। রাগে ঋষির দেহ 8 বক্রে বেঁকে যায়। তিনি অষ্টাবক্র ঋষি নামে পরিচিত হন। মহামুনি অষ্টাবক্র এখানে শিবের তপস্যা করেন ও পাফড়া নদীতে স্নানের পর পাপ থেকে মুক্ত হন। তারপর এই জায়গার নাম হয় বক্রেশ্বর এবং বাবা শিবের নাম হয় বক্রেশ্বর বা বক্রনাথ। এইটি হলো সতীপীঠ মা মহিষমর্দিনীর মন্দির। এইখানেই সতীর দেহাংশ পতিত হয়েছিল, আর তাই এই জায়গাতেই মা মহিষমর্দিনীর মন্দির গড়ে উঠেছে। বক্রেশ্বরের ওই উষ্ণ জলের কুণ্ডগুলো দেখে আসার পর এই রকম বিভিন্ন ধরনের ছোট বড় শিব মন্দির আপনি দেখতে পাবেন। যখন আপনি বক্রনাথ শিবলিঙ্গের কাছে পুজো দিতে যাবেন বা মহিষমর্দিনী দেবীর কাছে পুজো দিতে যাবেন, তখন যাওয়ার পথে এই রকম অনেক ছোট বড় শিব মন্দির আপনারা দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, শান্তিনিকেতন, বক্রেশ্বর এবং কঙ্কালীতলার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই।